বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ভেক্টরের দ্বিতীয় অংশ যেটা, অর্থাৎ লেকচারের দ্বিতীয় অংশ যেটা ভেক্টর নিয়ে, সেটা শুরু করতে যাচ্ছি। প্রথম অংশে আমরা দেখেছিলাম যে স্কেলার গুণন, লম্ব বিক্ষেপ নির্ণয় এবং ভেক্টর গুণন এবং এইটার মধ্যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় এবং এইগুলা দিয়ে কিভাবে অঙ্ক করা যায় সেগুলা, এবং ঘন সামান্তরিক দিয়ে আমরা অঙ্ক দেখেছিলাম। এখন আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হলো দিক কোসাইন। সেটা এখন দিক কোসাইন জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। একটা ত্রিমাত্রিক কার্তেশীয় যে স্থানাঙ্ক ব্যবস্থা, এখানে একটি ভেক্টর তিনটা ধনাত্মক অক্ষের সাথে যে তিনটি কোণ উৎপন্ন করে তাদের কোসাইনের মানের দিককেই বলা হয় দিক কোসাইন। তার কোসাইনের যে মানটা সেটাকে দিক কোসাইন বলে। যেমন এখানে একটা ভেক্টর যদি ধনাত্মক এক্স ওয়াই জেড অক্ষের সাথে আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে, তাহলে কস আলফা কস বিটা কস গামা এটাকেই বলা হয় দিক কোসাইন। যেমন আমরা চিত্রটা একটু খেয়াল করি। যেমন এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তিনটা আছে। এটা একটা ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং তিনটা ধনাত্মক অক্ষ। এইখানে যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা এক্স এর সাথে ধরো যে আলফা কোণ উৎপন্ন করে, ওয়াই এর সাথে বিটা কোণ উৎপন্ন করে এবং জেড অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করে। তাহলে এখানে কস আলফা কস বিটা কস গামা এটাকে আমরা দিক কোসাইন বলবো। এরপর আসা যাক, আমরা একটা ভেক্টর যদি এ ধরে নিই, তাহলে এখানে দিক কোসাইন আমরা এইভাবে চিন্তা করতে পারি। যদি এ ধরি তাহলে এই ভেক্টরটাকে আমরা এ ধরলাম। তো এ ভেক্টরটার এখানে তিনটা উপাংশ থাকবে, এ এক্স, এ ওয়াই, এ জেড, তাই না? সেটা আমরা জানি। এখন এ এক্স কাজ করবে কোন দিকে? এক্স অক্ষ বরাবর। এ ওয়াই কাজ করবে কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর। এ জেড কাজ করবে কোন দিকে? জেড অক্ষ বরাবর। তো এটা যেহেতু ভেক্টর, তাহলে এগুলোর সাথে একক ভেক্টরও থাকবে, তাই না? এখন আমরা যদি শুধু মান নিয়ে চিন্তা করি, তাহলে এক্স অক্ষের দিকে যেটা, সেটাকে শুধু এ এক্স চিন্তা করতে পারি। ওয়াই অক্ষের দিকে যে ভেক্টরটা কাজ করে সেটাকে মানে যে মানটা কাজ করে ভেক্টরের, সেটাকে আমরা এ ওয়াই ধরে নিতে পারি। জেড অক্ষের দিকে যে মানটা কাজ করে ভেক্টরের, সেটাকে আমরা এ জেড ধরে নিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কজ আলফা ইকুয়াল টু কি পাই? অর্থাৎ তুমি চিন্তা করতে পারো যে এক্স অক্ষের সাথে যদি আমরা একটা কোণ উৎপন্ন করি, তাহলে এই কোণটা যেহেতু আলফা, তাহলে আমরা বলতে পারি কোণটাকে আমরা কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ। তাহলে এইখান থেকে যদি একটা লম্ব টানো তুমি, তাহলে এই যে কোণটা যেহেতু এটা হচ্ছে, তাহলে তুমি এটা দিয়ে চিন্তা করো, তাহলে বুঝতে সুবিধা হবে যে এখান থেকে যদি একটা লম্ব টানা হয়, ধরো যে ওয়াই অক্ষের দিকে যদি একটা লম্ব টানা হয়, তাহলে যে কোণটা উৎপন্ন হচ্ছে এখানে, এটার যদি কজ আমরা নিই, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি তাহলে ভূমি যেটা, ভূমি কোনটা? এখানে এ ওয়াই কাজ করবে ভূমি হিসেবে। অতিভুজ কোনটা? যেটা এ যেটা সেটা, এটা কাজ করবে, তাই না? তাহলে এই কারণেই কজ বিটা যেটা, দেখো আমরা লিখতেছি কি এ ওয়াই ডিভাইডেড বাই এ। এ বলতে এই টোটাল যে ভেক্টরটা সেটা। তো আমরা কস কি পেয়েছি? ভূমি বাই অতিভুজ। তো ভূমিটা হলো এ ওয়াই, অতিভুজ হলো এ। তো এ ভেক্টরের যে মান, সেই মানটা কত? সেটা মান আমরা জানি রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, তাই না? তাহলে খুবই সহজ। অর্থাৎ দিক কোসাইন, এটাকে আমরা কস বিটা যেটা বলতে পারি, সেটা হলো যে এখানে আমরা সহজ কথায় বলতে পারি, কোনো অক্ষের দিকে, কোনো অক্ষ যখন, আমরা এই জিনিসটাকে এইভাবে বলতে পারি, কোনো একটা ভেক্টর যেই অক্ষের সাথে কোণটা উৎপন্ন করে, সেই অক্ষ বরাবর ওই ভেক্টরের মান এবং
ডিভাইডেড বাই তার ওই যে পুরো ভেক্টরটা, ওই পুরো ভেক্টরের মান দিয়ে ভাগ করলে ওই অক্ষের দিকে দিক কোসাইন পাওয়া যায়। তাহলে আমরা বিটা দিয়ে চিন্তা করেছিলাম, যেমন কস বিটার ক্ষেত্রে এটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর কাজ করে, তো ওয়াই অক্ষ বরাবরের যে মান সেটা হলো এ ওয়াই, এবং টোটাল যে ভেক্টরটা সেটাকে আমরা মান হিসেবে লিখলে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার লিখতে পারি। সিমিলার উইথ কজ আলফা ইকুয়াল টু লিখতে পারি এ এক্স রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। গামার কথা যদি চিন্তা করি তাহলে এ জেড ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। তাহলে দেখো এখানে আলফাটা যেহেতু এক্স অক্ষ বরাবর ছিল, সেই কারণে ভেক্টরটার এক্স অক্ষের মান ডিভাইড বাই টোটাল ভেক্টরটার মান। বিটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর ছিল, সেই কারণে ওয়াই অক্ষ বরাবর ভেক্টরের মান ডিভাইড বাই টোটাল যে মানটা ভেক্টরের সেটা। গামা এটা জেড অক্ষ বরাবর কাজ করেছিল, সেই জন্য ভেক্টরের জেড অক্ষ বরাবর যে মান সেটা ডিভাইড বাই পুরো ভেক্টরের যে মান সেটা। আমরা আরেকটা চিত্রের মাধ্যমে দেখতে পারি, এটাকে যদি আমরা এ হিসাবে ধরি, তাহলে এক্স অক্ষের সাথে এই যে আলফা কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে বিটা কোণ, জেড অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করে। তো এই দিক কোসাইনগুলো থেকে আমরা আলফা বিটা গামা এগুলো নির্ণয় করে ভেক্টর যেটা সেটার দিক বের করতে পারি। তো দিক কোসাইন তোমরা আশা করি পারবে। এবার আমরা একটা গাণিতিক প্রবলেম দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ আছে, তিনটা ভেক্টর আছে এ বি সি, তাদেরকে এল এম এন হিসেবে ধরা হয়েছে এবং তাদের স্থানাঙ্ক দেয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে প্রবলেমটা করতে পারি? সরি। তো প্রশ্ন কি? প্রশ্ন হলো সি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের মান কত। আরেকটা প্রশ্ন হলো বি এবং সি ভেক্টর দ্বয়ের লম্ব দিকের ভেক্টরটি এ এর সাথে একই সমতলে অবস্থান করে কিনা গাণিতিকভাবে যাচাই করো, যেটা কুমিল্লা বোর্ড 2016 সালে এসেছিল। এখন প্রথমটা কি বললো যে সি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের মান কত। এই যে সি যে ভেক্টরটা, এইটা তো তিনটা উপাংশ আমরা চিন্তা করতে পারি, সি এক্স, সি ওয়াই, সি জেড। তো এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা ধরে নিলাম আলফা। তাহলে আমরা কি বের করব? কজ আলফা। তো কজ আলফা কি হবে? কজ আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারবো সি এক্স, যেহেতু এক্স অক্ষ বরাবর এটা, সি এক্স ডিভাইডেড বাই পুরা সি ভেক্টরের যে ভ্যালুটা, অর্থাৎ রুট ওভার সি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার। এখন সি এক্স এর মান কত? সেটা হলো 1, সি ওয়াই এর মান হলো -2, সি জেড এর মান হলো 3। তাহলে এটা দিয়ে আমরা এভাবে করতে পারি, যেহেতু সি এখানে আছে তাহলে কজ আলফা ইকুয়াল টু এটা। তাহলে আমরা খুব সহজে এটা দিক কোসাইন বের করতে পারি। তো তোমরা আশা করি পারবে এটা। তাহলে দেখো এটা মানটা, আলফার মানটা এইভাবে আমরা বের করে নেব। দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, দ্বিতীয় অংশটার মধ্যে এখানে কি ছিল যে বি এবং সি ভেক্টরদের লম্ব দিকের ভেক্টরটি, বি সি ভেক্টর যে দুইটা আছে, যে তলে আছে, এদের সাথে লম্ব দিকের ভেক্টরটি, অর্থাৎ বিসি এর যে বিসি ভেক্টর দুইটা, এই ভেক্টর দুইটার লম্ব দিকের ভেক্টরটি এর সাথে একই সমতলে অবস্থান করবে কিনা গাণিতিকভাবে যাচাই করবে। আমরা ঘন সামান্তরিক থেকে আমরা দেখেছিলাম কিভাবে করতে হয়। তিনটা ভেক্টর একই সমতুল্য থাকার শর্ত হলো যে যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফল অপরটার ডট গুণফলের সাথে গুণ করলে আমরা যে মানটা পাই সেটা হলো ভেক্টরের আয়তন। ভেক্টরের আয়তন যদি শূন্য হয় তাহলে তিনটা ভেক্টর একই তলে অবস্থান করবে। তো তিনটা ভেক্টর এখানে আছে, তাহলে আমরা সেই কাজটা করি।
যেহেতু বলছে বি এবং সি ভেক্টরের কথা স্পেসিফিক করে দিয়েছে যে তাদের লম্ব দিকের যে ভেক্টরটি, তাদের লম্ব দিকের ভেক্টর কি, তাদের ক্রস গুণন করলে তো আমরা তাদের লম্ব দিকের ভেক্টরটা পাবো, তাই না? সেটা আমরা জানি। এবং সেটাকে যদি আমরা ডি ধরে নিই, অর্থাৎ ডি এবং এ এই দুইটা একই তলে আছে কিনা, একই তলে আছে কিনা, তার মানে ডি এবং এ এই দুইটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি কিনা। ঠিক আছে, তাহলে আমরা ডি এর মানটা বের করে নিই, বি ক্রস সি। তাহলে ক্রস গুণনের নিয়ম অনুযায়ী এখানে বি এবং সি এর যেহেতু স্থান ভেক্টরটা দেওয়া আছে, এখান থেকে আমরা ক্রস গুণন বের করে নিতে পারি। এখন যদি তাদের স্কেলার গুণফল শূন্য হয়, অর্থাৎ এ এর সাথে ডি এর স্কেলার গুণফল যদি শূন্য হয়, তার মানে কি এ আর ডি পরস্পর লম্ব হবে, তাই না? এ আর ডি, ডি বলতে বি ক্রস সি, পরস্পর লম্ব হবে। এই যে এদিকে বি, এদিকে সি, আর এদিকে এ আছে, তো তাহলে বি ক্রস সিটা হলো গিয়ে এইটা উপরের দিকে যেটা কাজ করে বি ক্রস সি। এখন এইটার সাথে এ যে ভেক্টরটা একই সমতলে কাজ করবে কিনা। তো যদি বি ক্রস সি এবং এর ডট গুণফল শূন্য হয়, তার মানে বি ক্রস সি এর সাথে এ লম্ব হিসেবে থাকবে, অর্থাৎ এটা বিসি যেই তলে আছে সেই তলে কাজ করবে। এখন আমরা দেখি এখান থেকে কি পাই। তাহলে এ এবং ডি অর্থাৎ বি ক্রস সি যেটা, এটা ডট গুণন করে আমরা দেখতে পাচ্ছি এটা 0 পাওয়া যাচ্ছে। তো 0 পাইলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এ ভেক্টরটা বি এবং সি ক্রস যে ভেক্টরটা এইটার সমকোণে আছে, 90 ডিগ্রিতে আছে। সুতরাং এ, বি এবং সি একই সমতলে অবস্থান করবে, কিন্তু এ আর ডি, দ্যাট মিন্স বি ক্রস সি যেটা, এইটা একই তলে অবস্থান করবে না। অর্থাৎ এ বি ক্রস সি এইটার দিকের সাথে একই সমতলে অবস্থান করবে না, কিন্তু এ বি সি এইটা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা একই সমতলে অবস্থান করবে। কনফিউশনটা তোমাদের ক্লিয়ার কিনা দেখো। যখন এইভাবে আমরা কোনো কিছু পাই, এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0, তার মানে কি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটা ভেক্টর একই তলে। কিন্তু এইখানে এইখানে এ ভেক্টর, এখানে এ ভেক্টর এবং বি ক্রস সি এটাকে যদি একটা ভেক্টর অর্থাৎ ডি ভেক্টর হিসেবে বলি, তাহলে এখানে এ আর ডি কি একই তলে অবস্থান করে? একই তলে অবস্থান করে না। ডট গুণন শূন্য মানে তারা পরস্পরের লম্ব। আমি সেটাই বলতে যাচ্ছি যে যখন এ বি সি আলাদা আলাদা বলবো তাহলে তারা একই সমতলে অবস্থান করে, কিন্তু এ বি ক্রস সি এর যে রেজাল্টটা অর্থাৎ বি সি এর যে রেজাল্টটা এইটার সাথে একই তলে অবস্থান করে না, এটার সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। ভেক্টর অপারেটর, এটা কি আমরা সবাই জানি। ভেক্টর অপারেটর যেটাকে আমরা ন্যাবলা, যেটাকে বর্তমানে ডেল হিসেবে বলে থাকি, এবং এগুলো আমাদের জানা হয়েছে এবং গত ক্লাসগুলো তোমাদের এইগুলোর উপর যেগুলো নেওয়া হয়েছে সেগুলো খুবই সুন্দর ক্লাস ছিল। তো তোমরা যদি ওইগুলো বুঝে থাকো তাহলে প্রবলেম থাকার কথা না। তো আজকে যেহেতু আমরা এগুলো নিয়ে কিছু অঙ্ক দেখব, সেই কারণে এই জিনিসগুলো তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আবার লেখা। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট জিনিসটা কি? যদি ফাই একটা স্কেলার ফাংশন হয়, তাহলে ফাই এর গ্রেডিয়েন্টকে আমরা লিখব গ্রেড ফাই। তো এই যে গ্রেড ফাই, যেটাকে আমরা, এটা ডেল, এটা হয়তো ভুলে ভি এর মতো দেখাচ্ছে, এটা ডেল হবে, ডেল ফাই। তাহলে এখানে আমরা লিখতে পারি আই ডি ফাই ডিএক্স প্লাস জে ডি ফাই ডিওয়াই প্লাস কে ডি ফাই ডিজেড। তো ফাই তো একটা স্কেলার ছিল, কিন্তু এইখানে এই টোটালের মধ্যে যখন আমরা খেয়াল করি ফাইয়ের যখন গ্রেডিয়েন্ট করা হচ্ছে, ফাইটা একটা ভেক্টর হয়ে যাচ্ছে। তাহলে একটা স্কেলার রাশিকে যখন আমরা ভেক্টর রাশিতে পরিণত করতে চাই তখন আমরা গ্রেডিয়েন্ট করতে পারি। তো গ্রেডিয়েন্টের আরও অনেক কাজ আছে। গ্রেডিয়েন্ট এক্সাম্পল যদি আমরা দেখি, এইখানে চিত্রগুলো একটু খেয়াল করো।
আমরা অ্যারো সাইনটা যদি উঠাই ফেলি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বাইরের দিকের ঘনত্ব কম, ভিতরের দিকে আস্তে আস্তে এটার ঘনত্ব বাড়তেছে, অর্থাৎ ডার্ক হচ্ছে, তাই না? তাহলে অ্যারো সাইনগুলো দিয়ে কি দেখানো হচ্ছে? অ্যারো সাইনগুলো দেখানো হচ্ছে যে বাইরে থেকে আস্তে আস্তে ভিতরের দিকে তার মানে ঘনত্বটা বাড়তেছে। এবং এইখানেও যদি আমরা খেয়াল করি তাহলে অ্যারো সাইন দিয়ে সেটাই বোঝানো হচ্ছে। এখন এইটাকে গ্রেডিয়েন্ট বলা হচ্ছে। গ্রেডিয়েন্ট বলা হচ্ছে কেন? কারণ গ্রেডিয়েন্ট জিনিসটা হলো যে একটা বিন্দুতে তার বৃদ্ধির সর্বোচ্চ যে হারটা সেটাকে নির্দেশ করে, অর্থাৎ এর মান অবস্থানের সাপেক্ষে ওই স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধির হারটা নির্দেশ করে। তো এইটাকে আমরা গ্রেডিয়েন্ট বলে থাকি। তোমরা যারা কালার নিয়ে কাজ করো তারা দেখবা যে একটা অপশন থাকে কম্পিউটারে বা এতে, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট জিনিসটাই হলো যে এটা অল্প থেকে আস্তে আস্তে বেশির দিকে একটা কালার, এই যেমন এখানে অ্যারো সাইনগুলো উঠাই ফেললে যেই জিনিসটা আমরা পেতাম সেটাকে আমরা গ্রেডিয়েন্ট হিসেবে আমরা দেখতে পাই কম্পিউটারের কালারের ক্ষেত্রে। অর্থাৎ এখানে তার বৃদ্ধিটা কোন দিকে হচ্ছে, সর্বোচ্চ বৃদ্ধিটা কোন দিকে হচ্ছে সেই দিকটাকে নির্দেশ করে থাকে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের মাধ্যমে একটা স্কেলার ক্ষেত্রকে আমরা ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করতে পারি। ডাইভারজেন্স, আমরা ভিকে যদি একটা ভেক্টর ফাংশন হিসেবে চিন্তা করি তাহলে ভি এর ডাইভারজেন্স আমরা বলতে পারি ডিআইভি ডট ভি, অর্থাৎ ডেল ডট ভি, এটাকে আমরা ডাইভারজেন্স বলি। এবং ডাইভারজেন্স করে আমরা এই রেজাল্টটা পাই। এটা কিভাবে পাই এই জিনিসগুলো তোমাদের আগে দেখানো হয়েছে, আমি আর ওইদিকে যাব না। তাহলে এখানে আমরা ডাইভারজেন্স ভি হচ্ছে ডেল এবং ভি এর ডট গুণফল, যেটাকে আমরা স্কেলার গুণফল বলি, এবং এটা একটা স্কেলার রাশি। ডাইভারজেন্সের মাধ্যমে একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করা যায়। যেমন এই চিত্রটা দেখলে আমরা বুঝতে পারি যে ডাইভারজেন্স দিয়ে আমরা আসলে মূলত কি বুঝি, যে একটা জায়গা থেকে যখন কোনো বস্তু চারদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ চারদিকে বের হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা ডাইভারজেন্স বলতে পারি। অর্থাৎ বিষয়টা এরকম যে কোনো একটা জায়গা থেকে যদি কোনো প্রবাহীর কথা আমরা ধরি, কারণ এইখানে প্রবাহী বলছি এই কারণে এইখানে ভি যেটা একটা অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষক। তো ভেক্টর ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র, এই জিনিসগুলো তোমরা জানো। যেমন ভেক্টর ক্ষেত্র আমরা কোনটাকে বলতে পারি, যে এমন একটা ক্ষেত্র যেখানে প্রত্যেকটা বিন্দু ভেক্টর রাশি হিসেবে কাজ করে। যেমন পানির প্রবাহ, একটা নদীর ক্ষেত্রে পানির প্রবাহ বা কোনো জায়গায় পানির প্রবাহ আমরা ভেক্টর ক্ষেত্র বলতে পারি, কারণ এখানে পানির প্রত্যেকটা কণার একটা নির্দিষ্ট দিক থাকে। স্কেলার ক্ষেত্র হিসেবে যদি বলি, যেমন টেম্পারেচার স্কেলার ক্ষেত্র, এটার নির্দিষ্ট দিক নেই কোনো একটা রুমের ক্ষেত্রে। তাহলে এই যে বিষয়টা, আমরা যদি পানির প্রবাহের কথা চিন্তা করি যে এক জায়গা থেকে এটা চারদিকে ছড়িয়ে পড়ছে, তাহলে এখানে ডাইভারজেন্স কাজ করে। আবার উল্টাটাও যদি হয় যে একটা ছড়ানো জায়গা থেকে একটা ন্যারো জায়গায় প্রবেশ করছে, এইখানেও আমরা ডাইভারজেন্স দিয়ে সেই জিনিসটা বের করতে পারি। আবার এমনও হতে পারে যেদিক দিয়ে প্রবেশ করছে ঠিক একইভাবে সেটা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এটার ঘনত্ব বাড়েও নাই কমেও নাই, এরকমও হতে পারে। তো এইটাই যদি আমরা চিন্তা করি যে ডেল ডট ভি, এই রেজাল্টটা যদি ঋণাত্মক হয়, লেস দেন জিরো হয়, আমরা যখন কাজ করব তখন এইটার মানটা পজিটিভও পেতে পারি, নেগেটিভও পেতে পারি, জিরোও পেতে পারি। তো যদি নেগেটিভ পাই, কথাটার অর্থ কি? কথাটার অর্থ হলো যে প্রবাহীটা সংকুচিত হচ্ছে, অর্থাৎ ন্যারো জায়গায় প্রবেশ করছে। তো ন্যারো জায়গায় প্রবেশ করলে তার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? আবার যদি ডেল ডট ভি অর্থাৎ ডাইভারজেন্সের মান আমরা পজিটিভ বা ধনাত্মক পেয়ে থাকি, তখন আমরা বলতে পারি যে এইটা প্রবাহটা চারদিকে
ছড়িয়ে পড়ছে। যেমন এই চিত্রটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, চারদিকে সেন্টার থেকে চারদিকে ছড়িয়ে পড়ছে। আবার এমন হতে পারে যে ডেল ডট বি, দ্যাট মিনস ডাইভারজেন্স এর মান 0, তার মানে যেইভাবে সে প্রবেশ করছে সেইভাবে বের হচ্ছে, অর্থাৎ সে সংকুচিত হচ্ছে না, প্রসারিত হচ্ছে না। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখতে পারি, যেমন একটা বেসিনের মধ্যে যদি আমরা পানি উপর থেকে ঢালি বা ট্যাপ ছাড়ি, তাহলে দেখো যে যেই জায়গাটাতে পানিটা পড়ছে ওইখান থেকে কিন্তু চারদিকে পানিটা ছড়িয়ে পড়ছে, তাই না? তাহলে এইখানে যে চারদিকে ছড়িয়ে পড়ছে এই জায়গাটাতে ডাইভারজেন্সের মান পজিটিভ। ঠিক আছে, এই জায়গাটাতে ডাইভারজেন্সের মান পজিটিভ, অর্থাৎ ডেল ডট, এখানে ডাব্লিউ লেখা হয়েছে, ডাব্লিউ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি এটা পজিটিভ, অর্থাৎ এখানে প্রসারিত হচ্ছে। আবার দেখো যে পাইপটা দিয়ে সে নিচে পড়ে যাচ্ছে পানিটা, সেই জায়গায় কিন্তু সবগুলো পানি জমা হচ্ছে চারদিক থেকে এসে, তাহলে সেই জায়গাটাতে সংকুচিত হচ্ছে, অর্থাৎ ঘনত্ব বেড়ে যাচ্ছে, সেটাকে আমরা বলতে পারি ডাইভারজেন্স এখানে নেগেটিভ। আর এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা বলতে পারি ডাইভারজেন্স শূন্য, অর্থাৎ সেটা সংকুচিত হচ্ছে না, প্রসারিত হচ্ছে না, সেটাকে আমরা বলতে পারি ডাইভারজেন্স শূন্য। তাহলে এইখানে আমরা আরেকটা কথা বলতে পারি, সেটা হলো যে কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স যদি শূন্য হয়, ওই ভেক্টর ক্ষেত্রটাকে আমরা সলিনয়েডাল বলে থাকি। তো তোমাদের অঙ্কের মধ্যে প্রমাণ করতে হতে পারে যে একটা ভেক্টর ক্ষেত্র দেয়া আছে, এটা সলিনয়েডাল কিনা। তাহলে যদি সলিনয়েডাল কিনা জাস্টিফাই করতে বলে, তাহলে আমরা কি করব? আমরা ডাইভারজেন্স করে যদি শূন্য পাই ওই ভেক্টরের, তাহলে আমরা বলবো যে সেই ভেক্টর ক্ষেত্রটা সলিনয়েডাল। ক্লিয়ার? যেমন এখানে দেয়া আছে যে আর একটা ভেক্টর i cos 5t প্লাস j cap sin 5t। তো দেখাও যে আর ভেক্টরের ক্ষেত্রটি সলিনয়েডাল। তো একটু আগে আমরা বলেছি যেহেতু সলিনয়েডাল প্রুফ করতে চাচ্ছে, তাহলে আমরা কি করব? আমরা এটা ডাইভারজেন্স করব, আর এর ডাইভারজেন্স করে যদি শূন্য পাই, তাহলে আমরা বলতে পারবো এটা সলিনয়েডাল। ডাইভারজেন্স বলতে গেলে কি হয়, যে ডট গুণন হয়, যে ভেক্টর অপারেটরের সাথে যে ভেক্টরটা থাকবে সেটা ডট গুণন হয়। তো ভেক্টর অপারেটরের মান আমরা এটা জানি, তাহলে ডেল ডট আর, এটা যদি বের করতে চাই তাহলে এইভাবে আমরা বের করতে পারি। তো এখানে আর একটা অবস্থান ভেক্টর হিসেবে লিখেছে, তারপরে এটা এইভাবে যদি আমরা মানটা বসাই, তাহলে আমরা যদি ভেক্টর অপারেটর দিয়ে গুণ করি তাহলে এই জিনিসটা পাবো। এটা কিভাবে করতে হয় সেটা তো তোমরা জানো, যে ব্যবকলন এবং সমাকলন, এটার জন্য তোমাদের বিভিন্ন সূত্র দেয়া আছে, এবং ওইখানে তোমরা একটু দেখে নিবে কিভাবে করতে হয়, কারণ আমাদের ক্লাসগুলো এমনিতে একটু বড় হয়ে যাচ্ছে, লেংদি হয়ে যাচ্ছে। আমরা এই খুঁটিনাটি বিষয় আশা করি বুঝতে পারবো। ঠিক আছে, তারপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টস আকারে জানাবে, আমরা বলার চেষ্টা করব। এখন এই যে ddx, এটা এইখানকার মধ্যে যেহেতু ddx এর সাথে i আছে, এইখানকার মধ্যে যেটা i আছে শুধু সেটার সাথে কাজ করবে, আর এটা যেহেতু y আছে, এইখানে যেখানে y আছে সেটার সাথে কাজ করবে, যেখানে এখানে যেহেতু k আছে, k যেটা আছে সেটার সাথে কাজ করবে, যেহেতু k এর সাথে কিছু নাই, k জাতীয় টার্ম, তাহলে এটা 0। তাহলে এইভাবে আমরা বলতে পারি। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে অপেক্ষকটা হলো এখানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সেটা হলো x, আর এখানে x জাতীয় কোনো টার্ম নেই, সেই কারণে এটা ডিফারেন্সিয়েশন হবে না, এই টার্মটা একটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। আর আমরা জানি সবাই যে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। ডিফারেন্সিয়েশন মানে হলো পরিবর্তন, অর্থাৎ x এর সাপেক্ষে এই জিনিসটার কি পরিবর্তন হচ্ছে। তো x এর সাপেক্ষে এটার কোনো পরিবর্তন হচ্ছে না, যদি পরিবর্তন হয় সেটা t এর সাপেক্ষে হচ্ছে, তাই না? সিমিলার ওয়েতে y এর সাপেক্ষে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, সেখানে 0, তাহলে টোটালটা আমরা 0 পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে এখানে ডাইভারজেন্স 0, ডাইভারজেন্স 0 হওয়ার অর্থ হলো আর ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু অসুস্থ, সেই কারণে হয়তো বা একটু ডিস্টার্ব হচ্ছে তোমাদের, ওইভাবে বলতে পারছি না। আর তোমাদের আজকে মানে তোমাদের সিলেবাসটা একটু বড় হয়ে যাচ্ছে, তো এই কারণে শেষ করতে গিয়ে একটু সময় লাগছে। তো তোমরা আশা করি এটা সুন্দর দৃষ্টিতেই দেখবে। কার্ল কার্ল জিনিসটা কি? এটা একটা ভেক্টর রাশি। কার্ল জিনিসটা একটা ভেক্টর রাশি। রেজাল্টটা আমরা গ্রেডিয়েন্ট যেটা পেয়েছি সেটা একটা ভেক্টর রাশি পেয়েছিলাম, অর্থাৎ গ্রেডিয়েন্ট করতে হয় স্কেলার ক্ষেত্রের, কিন্তু রেজাল্টটা হয় একটা ভেক্টর। ডাইভারজেন্স করতে হয় একটা ভেক্টর ক্ষেত্রের, কিন্তু রেজাল্টটা আসে একটা স্কেলার। তাহলে ডাইভারজেন্স একটা স্কেলার রাশি, কার্ল একটা ভেক্টর রাশি। তো একটা বিন্দুর চারদিকে ভেক্টরটা কতবার ঘুরে বা কিভাবে ঘুরে সেই জিনিসটা কার্ল দ্বারা নির্দিষ্ট করা হয়। যেমন ভি এর কার্ল হলো কার্ল ভি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডেল ক্রস ভি, অর্থাৎ ক্রস গুণন। ভেক্টর অপারেটরের সাথে কোনো একটা ভেক্টরের ক্রস গুণন যদি হয় সেটাকে আমরা বলি কার্ল, আর ডট গুণন যদি হয় সেটা হলো ডাইভারজেন্স। তাহলে ক্রস গুণন যদি হয় সেই ক্ষেত্রে আমরা নির্ণায়ক সিস্টেম এভাবে লিখি। তাহলে প্রথম যেটা আছে সেটার উপাংশগুলোর মান, দ্বিতীয় যে টার্মটা থাকে সেটার উপাংশগুলোর মান নিচে বসবে। কার্লের একটা ভালো এক্সাম্পল আমরা বলতে পারি, যখন আমরা একটা গ্লাসের মধ্যে উপর থেকে পানি ঢালি, দেখো পানিটা কিন্তু এদিকে পড়ে এইখানে কিন্তু একটা রাউন্ড দিয়ে কিন্তু আবার উপরের দিকে উঠে, তাই না? এই যে সাদা সাদা অ্যারো সাইন যেগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে এটাই বোঝানো হচ্ছে পানিগুলো পড়ে কিন্তু উপরের দিকে উঠছে। তাহলে পানি যেই পানিটা প্রবাহ যেটা, এটা একটা ভেক্টর ক্ষেত্র, যেটাকে আমরা এখানে ভি হিসেবে বলতে পারি। তাহলে এই যে ভি প্রবাহটা এখানে কোথাও ঘুরছে কিনা সেই জিনিসটাই কার্ল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে যেহেতু ঘুরছে, তার মানে এখানে আমরা কার্ল দিয়ে সেটা জাস্টিফাই করতে পারি যে ঘুরছে কিনা। আরও দেখতে পারি আমরা পানির মধ্যে যে এরকম রিং তোমরা দেখতে পাও, তাছাড়া দেখতে পাও ঘূর্ণিঝড় হলে যেটাকে সেন্টার বলা হয়, সাইক্লোন হলে যে সেন্টার বলা হয়, টর্নেডো হলে যে সেন্টার বলা হয়, এই জিনিসগুলোর সেন্টারও এখানে কার্ল কাজ করে। আমরা এখানে একটা অ্যানিমেশন দেখতে পারি যে কার্ল পাওয়ার অর্থ হলো এটা চারদিকে সার্কুলেট করবে। ঠিক আছে, কার্ল দিয়ে আমরা কি বুঝি? যে একটা ভেক্টর ঘুরে কিনা সেটা। ঠিক আছে, তো আমরা যদি কার্ল শূন্য পাই তাহলে আমরা বলতে পারি যে ভেক্টরটাকে নিয়ে আমরা কাজ করলাম সেই ভেক্টরটা অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। ঠিক আছে, আর কার্ল যদি আমরা শূন্য না পাই তাহলে আমরা বলবো যে ভেক্টরটা ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। ঘূর্ণনশীল হলে সেটা কনজারভেটিভ হবে না, আর যদি অঘূর্ণনশীল হয় সেটা সংরক্ষিত থাকবে, কনজার্ভ থাকবে। ঠিক আছে, তাহলে কার্ল দিয়ে আমরা সেটাই জাস্টিফাই করে থাকি যে একটা বস্তু ঘূর্ণনশীল কি ঘূর্ণনশীল না। তাহলে এখানে আমরা তিনটা মান পেতে পারি। একটা হলো যে এই যে কার্লের মান পজিটিভ হতে পারে, কার্লের মান নেগেটিভ হতে পারে, কার্লের মান জিরো হতে পারে। যদি আমরা পাই কার্লের মান জিরো, তাহলে তো সেটা আমরা বললাম যে অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। কিন্তু কার্লের মান যদি পজিটিভ হয় সেটা ঘূর্ণনশীল, নেগেটিভ হলেও ঘূর্ণনশীল। তো পজিটিভ হলে ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনশীল, নেগেটিভ হলে ঘড়ির কাঁটার বিপরীত থেকে ঘূর্ণনশীল। তো আমরা একটা ম্যাথ দেখি, সেটা হলো যে আর নামে একটা ভেক্টর দেয়া আছে এবং দেখা হচ্ছে আর ভেক্টরটি অঘূর্ণনশীল। তাহলে অঘূর্ণনশীল যদি আমরা প্রুফ করতে চাই তাহলে আমরা কি করব? আমরা কার্ল করব আর এর কার্ল করে যদি আমরা জিরো পাই তাহলে আমরা বলবো সেটা অঘূর্ণনশীল। তো এটা আমরা আর সময় নষ্ট করছি না, দেখো যে জিনিসগুলো তোমরা পারবে। তো ক্রস গুণনের নিয়ম অনুযায়ী, নির্ণায়কের সিস্টেম অনুযায়ী বের করবে।
তাহলে এখানে আমরা এই কাজগুলো করার পর আমরা পাচ্ছি 0, তার মানে এটার কার্লের মান পাচ্ছি 0। কার্লের মান 0 পাওয়ার অর্থই হলো এটা অঘূর্ণনশীল। আমরা এবার একটা বোর্ড কোশ্চেন দেখি যে 3টা ভেক্টর রাশি দেয়া আছে a, b এবং c, যেটা চট্টগ্রাম বোর্ড 2019-এ এসেছে। প্রশ্ন হলো যে a b ভেক্টর দুইটার লম্ব দিকে একটা একক ভেক্টর নির্ণয় করো এবং উদ্দীপকের c ভেক্টরের কার্লের ডাইভারজেন্স শূন্য হবে কিনা। কার্লের ডাইভারজেন্স, ঠিক আছে। তো প্রথমে আমরা যেটা আসি সেটা হলো a এবং b ভেক্টর দুইটা লম্বর দিকে একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো লম্ব দিকে একক ভেক্টর আমরা সবাই পারি। কিভাবে করব? যেহেতু a ও b ভেক্টর দুয়ের লম্ব, আমরা পাবো a এবং b কে ক্রস গুণন করলে এই দুইটা ভেক্টরের লম্ব দিকে ভেক্টরটা পাবো। তাহলে সেই ভেক্টরটার একক ভেক্টর, তাহলে a ক্রস b এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করব। তাহলে এটার মান হলো এটা। তাহলে a ও b এর লম্ব দিকে একক ভেক্টর কি হবে? এই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করলে সেটা হবে একক ভেক্টর। এখানে প্লাস মাইনাস দিলাম এই কারণে, কারণ আমি এটা যদি এদিকে নিয়ে বিটা এদিকেও নিতে পারি, তাহলে এ থেকে বি এর দিকে গেলে উপরের দিকে কাজ করবে এ ক্রস বিটা। আবার এ যদি এখানে নেই, বি যদি এদিকে নেই, তাহলে এ ক্রস বি এই ক্ষেত্রে নিচের দিকে কাজ করবে। যেহেতু চিত্র আঁকা নাই, তাহলে আমি যে কোনো দিকে নিতে পারি, সেই কারণে এটা প্লাস মাইনাস নেওয়া হচ্ছে। আর যদি বইয়ের চিত্র দেওয়া থাকতো তাহলে আমি স্পেসিফিক করে নিতাম, অর্থাৎ প্লাস হলে প্লাস নিতাম, মাইনাস হলে মাইনাস নিতাম। তাহলে সরি, এ ও বি ভেক্টরদের লম্ব দিকে একটা একক ভেক্টর, সেটা আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে উদ্দীপকের সি ভেক্টরের কার্লের ডাইভারজেন্স শূন্য হবে কি? সি ভেক্টর তো এটা, সি ভেক্টরের কার্লের ডাইভারজেন্স। তো সি ভেক্টরের কার্ল মানে কি? সি ভেক্টরের কার্ল হলো যে ডেল যে অপারেটর, এইটার সি এর সাথে ক্রস গুণন হলে কার্ল হবে সি ভেক্টরের কার্ল। এই রেজাল্টটার ডাইভারজেন্স, অর্থাৎ এই রেজাল্টটা আবার ডেল অপারেটরের সাথে ডট গুণ করলেই সেটা হবে ডাইভারজেন্স। বুঝতে পেরেছো কি? আমরা দেখলেই বুঝতে পারবো। এই যে সি ভেক্টরের কার্ল হলো ডেল ক্রস সি। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে সেটা বের করব। কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আশা করি তোমরা জানো। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে আমরা বের করলাম সি ভেক্টরের কার্ল। তো এইটার ডাইভারজেন্স, তো এইটাকে যদি আমরা ডেল অপারেটরের সাথে ডট গুণন করি তাহলে ডাইভারজেন্স হবে। এই রেজাল্টটা তো একটা ভেক্টর, তাই না? এই রেজাল্টটা একটা ভেক্টর। তাহলে ডেল অপারেটরের সাথে কোনো একটা ভেক্টরের ডট গুণন হলেই তো সেটা ডাইভারজেন্স। তাহলে কার্ল যেটা, কার্লের ডাইভারজেন্স কি হবে? কার্লের ডাইভারজেন্স হবে এই যে এইটার সাথে এইটার ডট গুণন যেটা, সেটা হলো এই জিনিসটার ডাইভারজেন্স। ঠিক আছে? তো এই যে রেজাল্টটা আমরা এখানে লিখলাম এবং ডেল অপারেটরের মান লিখলাম, তাহলে আই এর সাথে আই এর ক্যালকুলেশন হবে, জে এর সাথে জে এর ক্যালকুলেশন হবে, জেড এর সাথে জেড এর ক্যালকুলেশন হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়াই স্কোয়ার, এটা জেড স্কোয়ার, এটা এক্স স্কোয়ার। যেহেতু এটা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে ওয়াই ডিফারেন্সিয়েশন হবে না, এখানেও হবে না, এখানেও হবে না। দ্যাট মিনস 0 পাচ্ছি আমরা। তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকের সি ভেক্টরের কার্লের ডাইভারজেন্স 0। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এতটুকুই রাখলাম। তো তোমাদের ভেক্টর চ্যাপ্টারটা শেষ। আশা করি কোনো প্রবলেম থাকার কথা না। তারপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কমেন্ট আকারে জানাবে। আর এইখানে ভিডিওটা আসলে একটু লেংদি হয়ে গিয়েছে, কারণ তোমাদের এই সবগুলো জিনিস শেষ করার জন্য, গাণিতিক প্রবলেম একটু বেশি দেখানোর জন্য। আর লেংদি যেহেতু হয়ে গেছে, সেই কারণে এইটা তোমাদের যাতে ডেটা খরচ কম হয়, সেই কারণে আমি কোয়ালিটিটা মানে কম্প্রেস করেছি। তো কম্প্রেস করতে গিয়ে হয়তো বা কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে। আদারওয়াইজ এই ডিউরেশনের একটা ভিডিও আপলোড করতে গেলে অনেক বড় সাইজ হয়ে যায়। তো যাই হোক,
আশা করি তোমরা বুঝতে পারবে। তোমরা ডাউনলোড করে তারপরে যদি দেখো তাহলে হয়তোবা লেখাগুলো ক্লিয়ার দেখতে পাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। আল্লাহ সবার মঙ্গল করুক। তো আমরা এখানে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।